আবার ভারতের সঙ্গে বেইমানির একের পর এক চিত্র ফুটে উঠছে। জানেন কি যে ইতিমধ্যেই এমন বেশ কিছু ঘটনা বাংলাদেশের বুকে ঘটেছে, তাহলে কি ভারতকে সরিয়ে আবার বড় রকমের কোনো ফন্দি আঁটার চেষ্টা চীনকে সঙ্গে নিয়ে? দিন বদলেছে, হিসেব উল্টেছে লাল সবুজের এই দেশে। বাংলাদেশ আজ নিজের শর্তে বিশ্বমঞ্চে বীরের বেশে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কেবল একটি সাধারণ ভূখণ্ড নয়, বরং বৈশ্বিক পরাশক্তিদের হিসাব নিকাশের মূল কেন্দ্রবিন্দু। অতীতের দিন আর নেই। বাংলাদেশ এখন আর নির্দিষ্ট দেশের উপর শতভাগ নির্ভরশীল নয়। ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের মিডিয়া এটা হজম করতে পারছে না যে ঢাকা এখন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যখনই বাংলাদেশ নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেইজিং বা অন্য কোনো বৈশ্বিক শক্তির সাথে চুক্তি করে, তখনই ওপার বাংলায় গেল রব ওঠে। এটাকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রচার করা হয়। সেটা নাকি ভারতের সাথে বেইমানি। আসলে বেইমানি তো করেছে ভারত, যারা বন্ধুত্বের নাম করে শুধু নিজের স্বার্থ হাসিল করত। চলুন দেখে আসি বাংলাদেশকে নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় মিডিয়াকে দাঁতভাঙা জবাব দিব আমরা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এখন অতীত। নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারই মধ্যে আবার ভারতের সঙ্গে বেইমানির একের পর এক চিত্র ফুটে উঠছে। জানেন কি যে ইতিমধ্যেই এমন বেশ কিছু ঘটনা বাংলাদেশের বুকে ঘটেছে, যেগুলো একেবারে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মোহাম্মদ ইউনূস যে পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন বাংলাদেশের ভেতর, ঠিক সেই রকমই বেশ কিছু ঘটনা। ইতিমধ্যে তারেক রহমান তিনি চীনে গিয়েছিলেন। তাহলে কি ভারতকে সরিয়ে আবার বড় রকমের কোনো ফন্দি আঁটার চেষ্টা চীনকে সঙ্গে নিয়ে? আবার কি ভারতকে ধোঁকা দিয়ে কোথাও গিয়ে একটা বেইমানি করার চেষ্টা, যেটা মোহাম্মদ ইউনূস করে গেছিলেন? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যে চীনের সঙ্গে কোন ফন্দি আঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং কি ফন্দি আঁটছে, এতে কি প্রফিট, তাহলে কি আবার নতুন করে বাংলাদেশ অশান্ত হচ্ছে? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভারতের সঙ্গে কেন এত বৈরিতা সেই কারণগুলো খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আগে মোহাম্মদ ইউনূস যখন ছিলেন, তখন তো ঠিক রংপুরের কাছে সেই যে লালমনিরহাট, সেটাকে তো চীনের এয়ারবেস তৈরি করার জন্য চীনের হাতে তুলে দিয়েছিলেন। এবারে আবার মংলা পোর্টটাও চীনকে দিয়ে দেওয়া হলো, এবং সেখানে বলা হচ্ছে যে একটা অর্থনৈতিক কমার্শিয়াল জোন তুলে ধরার জন্য বারবার করে চীনকে তারা দেশের ভেতরে নিয়ে আসছেন। কেন? এর পেছনে কারণটা কি? মানে যে পথে মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন সেই একই পথেই কি তাহলে তারেক রহমান যাচ্ছেন? ইউনূসের পুরো অ্যালায়েন্সটা যেটা, তার যে আনুগত্য যেটা ছিল, সেটা তো কমপ্লিটলি আমেরিকার পাপেট গভর্নমেন্ট, একটা হামিদ কারজাইয়ের মতো ইউনূসকে বসানো হয়েছিল। কিন্তু এটা আমার কাছে কোয়াইট ইন্টারেস্টিং আপনি বলতে পারেন, কারণ বাংলাদেশে এখন যেই আমেরিকান রাষ্ট্রদূত আছে, যে ভদ্রলোক, ওনার অনেক বড় একটা নাম আমি মনে করতে পারি না, ওনাকে বলা হয় যে ইতিহাসের সবচাইতে চীন বিরোধী যদি কোনো আপনার অ্যাম্বাসেডর থাকে, তাহলে তাকে সেটাই বলা যেতে পারে। মোটামুটি তার ব্যাপারে এই কথাটা প্রচলিত আছে। খুব সম্ভবত মেক্সিকান বর্ন ভদ্রলোক। কিছুদিন আগেও তিনি হিউস্টনেই ছিলেন। আসলে একই সময় আমি ছিলাম। আমার মনে আছে এই বিষয়ে তিনি কথাও বলছিলেন যে তারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলছেন যে দেশে যাওয়ার জন্য, আমেরিকান অ্যাম্বাসেডর বলছেন, এবং সেখানে তারা এক ধরনের বড় ইকোনমিক্যাল হাব করতে চান, ব্লা ব্লা ব্লা। এইসব আলোচনা যখন চলছিল আমেরিকার পক্ষ থেকে, তখন চায়নার এই শক্তিশালী স্টেপটা আমার কাছে একটু অবাক করা ব্যাপার, যে হঠাৎ করে চায়নাকে ঠিক এরকম বড় দুটো প্রজেক্ট দেওয়া। তার আগে এর আগে তো লালমনিরহাটের কথা আপনি বলেই দিয়েছেন। সেটাই যদি হবে এবং সেটাই যদি আমেরিকার একটা বড় মাথা ব্যথার কারণ হবে, তাহলে ঠিক এই সময় আমেরিকার পাপেট একটা পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থাতে চায়নার সাথে এই রিলেশনটা, এবং অনেকটা এই একই সময়ে আমি আপনাকে এটা একটু বলতেই হবে যে ভারত বিরোধী যেই আপনার যেই উত্তেজনাটা একই সাথে কিন্তু চলছে, বুঝতে পারছেন? ফলে আমিও আপনার মতো খানিকটা কনফিউজ যে আসলে আমরা কি কোনো ধরনের বড় একটা ঘটনা। 110 একর মংলা পোর্ট সংলগ্ন 110 একর জমি চীনকে দিয়ে দেওয়া, আপনি কি তাহলে কি মনে করছেন? মানে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য? ইংরেজি এখানে 110 একর নয়, 800 একর প্রথমে দিয়ে দিয়েছে আনোয়ারাতে। 800 একর
আচ্ছা, মানে আরো এরপরে বেশি। 100 একর হচ্ছে, হ্যাঁ, এরপরে মংলা পোর্টের 100 একর, তাহলে টোটাল মিলে হচ্ছে আপনার দুটো সাইড মিলে হচ্ছে 900 একর আসলে। বুঝতে পারছেন, 900 একর মানে হচ্ছে হিউজ এরিয়া, হিউজ মানে ইজ এ হিউজ এরিয়া। সো এরকম একটা জায়গা দিয়ে দেওয়া, যেটা নিয়ে একটা দীর্ঘ সময় আমেরিকানদেরও চাওয়া ছিল, টু বি অনেস্ট। সেই জায়গাটাতে তারা এখন ক্ষমতা কন্ট্রোলে নিচ্ছে। এর আগেও কিন্তু আপনার বারবার করে চীন বলছিল যে তারা তিস্তা মহাপরিকল্পনা করতে চায়, বাংলাদেশকে সাবমেরিন দিয়েছিল। কিন্তু সেই তিস্তা পরিকল্পনা তো ভারতকে ছাড়া হবে না, তিস্তা জলবন্টন চুক্তি তো ভারতকে ছাড়া হবে না। তাহলে এর পেছনে ভারতকে ছেড়ে চীনের কাছে যাওয়ার কারণটা কি? কারণ যে ভারত থেকে তারা অনুদান পাচ্ছে, যে ভারত চাল গম পাঠাচ্ছে, তাকে ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে। এরকম একটা অবস্থানে যেখানে ইলেকশনে মাত্র নতুন গভর্নমেন্ট এলো পশ্চিমবঙ্গে, কোনো ধরনের আলাপ ছাড়া, আলোচনা ছাড়া এখনো তিস্তা নিয়ে আলোচনা, এবং এই দুটো ঘটনার সাথে অবশ্য আমি ওই সব পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন বলছি না, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারটাও যদি আপনি আলোচনা করেন তাহলে একটু উইয়ার্ডই আমার কাছে। কিন্তু আপনি যেটা বলছেন যে তিস্তার যেই ব্যাপারটা, সেটা ভারত ছাড়া হবে না, সেটা তো ভারতের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু সেটা তো চীনের সঙ্গে নয়। কিন্তু ওইখানে এমন ভাবে তারা ঘুরিয়ে এক ধরনের সুইচ গেট তৈরি করতে চাচ্ছে, বা পানিগুলোকে এমন ভাবে বন্টন করতে চাচ্ছে, যেটা আমার সামারিটা আমার কাছে হয়েছে যে এটা এমন একটা প্রযুক্তি যেটা যদি পশ্চিমবঙ্গ সরকার রাজি না হয় ওই চুক্তিতে, তাহলে পানির জন্য একটা বিকল্প ব্যবস্থা চায়না করে দিতে পারবে। চীন মানে সেই বিকল্প তিস্তার, পশ্চিমবঙ্গের তিস্তা চুক্তি নিয়ে আলোচনা বা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে আলোচনার বিকল্প কি চীন? এটাই কি বোঝাতে চাইছেন তারেক রহমান? পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে ভারতকে ছাড়া নাকি বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। হাসবো নাকি কাঁদবো ভেবে পাই না। নিজেদের হীনমন্যতা ঢাকতে আর কত প্রপাগান্ডা ছড়াবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থে আমরা যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। ভারতীয় মিডিয়ার আরেকটা হাস্যকর দাবি হলো ভারত নাকি বাংলাদেশকে চাল গম অনুদান দেয়। ধিক্কার জানাই তাদের এই মিথ্যাচারকে। ভারত বাংলাদেশকে কোনো কিছুই ফ্রিতে দেয় না, আমরা টাকা দিয়ে কিনে নেই। দক্ষিণ এশিয়ায় বছরের পর বছর ধরে যে দাদাগিরি বা বড় ভাই সুলভ আচরণ দিল্লি দেখিয়ে এসেছে, তা এখন আর ঢাকার বাজারে খাটছে না। বাংলাদেশ এখন সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাসী। চীন আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করছে, কারণ আমাদের উন্নয়ন দরকার। ভারত যদি মনে করে বাংলাদেশ শুধু তাদের মন জুগিয়ে চলবে, তবে তারা ভুল ভাবছে। ভারতের আসল সমস্যা হচ্ছে তারা মানতেই পারছে না যে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। চীন, জাপান কিংবা বিশ্বের যে কোনো উন্নত দেশের সাথে মিলে বাংলাদেশ নিজের ভাগ্য নিজেই গড়বে। আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত, আমরা সেখানেই যাব। ভারতের দাদাগিরি বা তাদের মিডিয়ার সস্তা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আটকে রাখা যাবে না। যদি আপনিও এমনটা মনে করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।